বন্ধুরা, একজন ২৮-৩০ বছরের অসম্ভব সুন্দরী নারী, যিনি উচ্চশিক্ষিতা ছিলেন, উচ্চপদস্থ চাকরি করতেন, কোনো অভাবই তার জীবনে ছিল না। চাকর বাকরদের তিনি এতটা যত্নে রেখেছিলেন যে প্রতিটি কাজের জন্য সবসময় তারা তার পাশে উপস্থিত থাকত। তিনি তার জীবনকে নিজের নিয়মে গড়ে তুলতে চাইতেন। নিজের জীবনে কারোর হস্তক্ষেপ তিনি সহ্য করতেন না। তিনি একাই থাকতেন, শুধু চাকরদের সঙ্গে। কিন্তু বন্ধুরা, বলা হয় যে পাখি আকাশে যতই উড়ুক না কেন, শেষ পর্যন্ত চারার জন্য তাকে পৃথিবীর কাছে ফিরে আসতে হয়। তো বন্ধুরা, সেই নারীর সঙ্গেও ঠিক তাই ঘটে। কারণ ভারতের সংস্কৃতিটাই এমন যে এই ধরনের মানুষদের না তো কেউ মূল্য দেয় আর না তো কেউ সম্মান দেয়। শুধু তাদের মুখের সামনে প্রশংসা করবে আর পিছন থেকে নিন্দা শুরু করে দেবে। তবুও তিনি নিজের জীবন নিজের নিয়মে বাঁচছিলেন, কারণ তিনি একা ছিলেন, শুধু চাকরদের সঙ্গে থাকতেন। কিন্তু বন্ধুরা, একদিন এমন কিছু ঘটে যা কল্পনাও করা যায় না। বন্ধুরা, এটি একটি অসাধারণ গল্প। আসুন এই ভিডিওতে সম্পূর্ণ গল্পের সত্যতা জেনে নিই। কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে সেই একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিন, যাতে আমার উৎসাহ বাড়তে থাকে এবং আমি এর থেকেও বেশি আকর্ষণীয় গল্প আপনাদের জন্য আনতে থাকি। বন্ধুরা, এই গল্পটি হল মহারাষ্ট্রের মুম্বাই শহরের এক নারী, যার বয়স প্রায় ২৮ থেকে ৩০ বছর ছিল। তিনি অসম্ভব সুন্দরী, অত্যন্ত পড়াশোনা জানা, বিদেশ থেকে তিনি পড়াশোনা করেছিলেন। কিন্তু বন্ধুরা, সবসময় তিনি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে চাইতেন, আর সেই কারণেই তিনি একা থাকতেন। তার কাছে ৪ জন চাকর ছিল। ৪ জন চাকরের মধ্যে একজনের নাম ছিল রাহুল, আর সেই নারীর নাম ছিল রিয়া। এখন বন্ধুরা, যে রাহুল, সে সেই নারী রিয়ার ড্রাইভার ছিল। যেখানেই তিনি যেতেন সে তার সঙ্গেই যেত। কিন্তু রিয়াকে সে বিন্দু মাত্র পছন্দ করত না, কারণ রিয়ার অভ্যাসই এমন ছিল। তিনি প্রায়শই শনিবার রবিবার তার ছুটি থাকত, কারণ তিনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতেন। তিনি এতই পড়াশোনা জানা ছিলেন যে তিনি ইউপিএসসির ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছিলেন। তিনি সেটা ক্লিয়ারও করে ফেলেছিলেন। কিন্তু তিনি ভাবলেন সরকারি চাকরি করবেন না, প্রাইভেট চাকরি করবেন। যদি সরকারি চাকরি করি তবে নিজের হিসাবে জীবন কাটাতে পারব না। তাই বন্ধুরা, তিনি ইউপিএসসির ইচ্ছা ত্যাগ করেন এবং তিনি প্রাইভেট চাকরি করতে শুরু করেন। কিন্তু তিনি এই রকমভাবে কেন থাকতেন, কেন একা বাঁচতেন? তিনি প্রায়শই পার্টি করতেন, কারণ তারও একটি কারণ ছিল। তার যত বন্ধু ছিল, যত সখী ছিল, সবাই ছিল নাম্বার 1-এর বেয়ারা। কেউ স্বামীকে তালাক দিয়ে দিয়েছিল, কেউ স্বামীকে জেল পাঠাতে সাহায্য করেছিল, কেউ স্বামী থেকে খোরপোশ নিত, থাকত অন্য কারোর সঙ্গে, আর স্বামীকে কোর্টে চক্কর কাটাত। অর্থাৎ সবাই ছিল বেয়ারা, আর এই নারীদের সঙ্গেই তার পার্টি হতে থাকত। তো যখন রাহুল, যে তার ড্রাইভার ছিল, যখন তাকে পার্টিতে নিয়ে যেত, তখন বন্ধুরা, কখনো কখনো এমন হতো যে তিনি এত নেশাগ্রস্ত হয়ে পড়তেন, তার খেয়ালই থাকত না যে তিনি একজন নারী নাকি কি। তিনি কোনোভাবে চলতে পারতেন না, বা যা কিছু উদ্ভট হতো সব করে ফেলতেন। আর যে রাহুল ছিল, সে এই সব কিছুতে বিরক্ত হয়ে যেত। তাকে তুলে গাড়িতে আনত এবং তারপর এনে তার রুমে নিয়ে গিয়ে ফেলে দিত, তার সাফ সাফাই করত। তো এই সব কিছু তাকে করতে হতো। আর একদিন তিনি রিয়াকে বলেন, রিয়া তার নাম ছিল, রিয়াকে বলেন যে, ম্যাডাম, ব্যাপারটা হলো, যদি আপনাকে এভাবেই করতে হয়, এমন স্বেচ্ছাচারিতা করতে হয়, তবে আপনি অন্য কোনো ড্রাইভার রেখে নিন যে আপনাকে পার্টি ইত্যাদিতে নিয়ে যাবে। আমি শুধু আপনাকে অফিস নিয়ে যেতে পারি, অফিস থেকে বাড়ি নিয়ে যেতে পারি। কোথাও শপিং করতে যাবেন তো সেখানে যেতে পারি, কোথাও বিয়ে ইত্যাদিতে যাবেন তো সেখানে যেতে পারি। বাকি আপনি পার্টির জন্য, এই যে রাতে পার্টি করেন, আপনি অন্য কাউকে রেখে নিন। এখন যখন সে এই কথা বলে রাহুল, তখন বন্ধুরা রিয়া বলেন, তুমি কি পয়সা নাও না? সে বলে, আমি পয়সার জন্য নিজের ঈমান বিক্রি করিনি, আর আপনার মতো আমি আপনার কোনো ঋণ করিনি, আপনার কোনো সই করে রাখিনি যে সারা জীবন আমি আপনার গোলামি করব। বন্ধুরা, সে ছিল একটু মোটা বুদ্ধির। তিনি একটা কথা বলতেন তো সে 10টা কথা বলে দিত। রিয়া যদিও এই কথায় খারাপ মনে করতেন না, কারণ সে দিলের সৎ মানুষ ছিল, আর সেই কারণেই তিনি তাকে কাজে রেখেছিলেন। তার বয়সও ছিল প্রায় 23-24 বছর। আর একদিন এমনই এক দুর্ঘটনার সময় তার রাহুলের সঙ্গে দেখা হয়, যখন রিয়ার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এবং রাতও হয়ে গিয়েছিল। সেখান দিয়ে রাহুল যাচ্ছিল, তো তিনি তার কাছে সাহায্য চান। সে বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি এতে বসুন, আর সামনে যে মোটর বানানোর লোক আছে, গাড়ি বানানোর লোক আছে, সেখানে আমি আপনাকে ধাক্কা দিয়ে পৌঁছে দিচ্ছি।
বন্ধুরা 1 কিলোমিটার পর্যন্ত সে ধাক্কা দিতে থাকল আর ম্যাডাম তাতে বসে রইলেন। আর এরপর যখন গাড়িটা ঠিক হয়ে যায় তখন গিয়ে সে সেখান থেকে যেতে শুরু করে। রিয়া তাকে জিজ্ঞাসা করেন, কোথায় থাকো, কি করো? তো সে উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা ছিল। বলে, কাজ খোঁজার জন্য এসেছি। আর বন্ধুরা, তখন থেকেই ১৯ সাল থেকে তিনি তাকে কাজে রেখেছিলেন। রাহুল তার কাছেই কাজ করত। তো এই রকমভাবে কখনো কখনো রিয়া এতটাই দুঃখী হয়ে যেতেন, কারণ তার পারিবারিক ইতিহাসও এমনই ছিল যে ভগবান না করুক কারোর সঙ্গে এমন হোক। তার বাবা মায়ের একটি দুর্ঘটনায় মৃত্যু হয়। সেই সময় তিনি বিদেশে থেকে পড়াশোনা করছিলেন। আর যখন তার বাবা মায়ের মৃত্যু হয় তখন তার দাদু তার বাকি ছেলেদের নামে সব সম্পত্তি করে দেন। আর রিয়াকে তিনি বলেন যে আমার ছেলে এবং বউ মারা গেছেন, এদের কোনো সন্তান ছিল না। অর্থাৎ তিনি রিয়াকে নজরআন্দাজ করে দেন। আর রিয়া এই কথায় খুব দুঃখী হন, কারণ তার তো সম্পত্তির কোনো দরকারই ছিল না। তার নামে তার বাবা আগেই মুম্বাইয়ে একটি বাড়ি কিনে রেখেছিলেন। কিন্তু তিনি ভাবেন, ইয়ার দুনিয়াতে কেমন কেমন লোক আছে, এদের তো আমার বাবার মৃত্যুর পর আমাকে আপন করে নেওয়া উচিত ছিল, যে চলো আমাদেরই ঘরের মেয়ে, আমার দুঃখে এদের আমার পাশে থাকা উচিত ছিল। কিন্তু যখন নিজেরাই আমাকে এই রকমভাবে ঠুকরে দিল, যাদের সঙ্গে আমার নিজের রক্তের সম্পর্ক, তো এই বাকি দুনিয়াটা কতটা নিষ্ঠুর হবে। আর বন্ধুরা, এখান থেকেই তার মন ভুল পথের দিকে ডাইভার্ট হয়ে যায়। তিনি ভাবেন, যখন কয়েকদিনের জন্যই বাঁচাই দুনিয়াতে, তো তবে নিজের হিসাবে জীবন বাঁচা উচিত। আর তারপর বন্ধুরা, পার্টিতে যাওয়া আসা, মদের নেশা, এই সব কিছু তাকে আকৃষ্ট করে ফেলে। কিন্তু তিনি যথেষ্ট পড়াশোনা জানা ছিলেন, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে নেন এবং সেই পরিবারের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়। তিনি সেখানে নিজের একা জীবন বাঁচতে চাইতেন। তার জীবনে ১-২ জন ছেলেও এসেছিল, কিন্তু তার কথা তৈরি হয়নি। যদি কেউ কিছু উল্টো বলতো তবে তার মনে খুব আঘাত লাগত। তিনি তার সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে নিতেন আর নিজের জীবনে মগ্ন হয়ে যেতেন। তো এই রকমভাবে তার জীবন চলছিল। কখনো কখনো তিনি এতটা দুঃখী হয়ে যেতেন যে রাহুলের গলায় লেগে কেঁদে নিতেন, বলতেন, কি আমি এতই খারাপ? সে বলতো, না, আপনি এত খারাপ কি করে? আপনার কারণে আমাদের ৪ জনের ঘরের চুলা জ্বলে। আপনি কি চুরি ডাকাতি করছেন? কারোর বেইমানি করছেন? কারোর ক্ষতি করছেন? আপনি নিজের হিসাবে জীবন বাঁচছেন, তো এতে আপনি খারাপ কি করে হলেন? বন্ধুরা, সে তাকে আশ্বস্ত করত। এমনি তো এমনভাবে কথা বলতো যেন কোনো শত্রু, কিন্তু যখন এমন কথা হতো তো বন্ধুরা সে রিয়ার একেবারে কাছে চলে আসত, তাকে বোঝাতো, তো রিয়াও একটু স্বস্তি পেতেন। আর সেই কারণেই তিনি রাহুলের কথা শুনে নিতেন। তো বন্ধুরা, এবার একদিন এমন হয় যে তাকে কোনো লেট নাইট পার্টিতে যেতে হতো। সে তাকে নিয়ে যায়। কোনো কিছুর সফলতার পার্টি ছিল। তো সেখানে অনেক নারী ছিল, অনেক পুরুষও ছিল, ছেলেরাও ছিল, ড্যান্স প্রোগ্রাম চলছিল। তো বন্ধুরা, তাতে ২ জন এমন ছিল যারা রিয়ার হয় তার সঙ্গে নাচ করতে চাইছিল, অথবা তার কোমরে কখনো হাত রাখছিল, কখনো হাত ধরছিল। এখন সেই ২ জনের দ্বারা রিয়া অস্বস্তি বোধ করতে থাকেন। তো তারপর তিনি রাহুলকে ফোন করেন, কোথায় আছো? সে বলে, ম্যাডাম, আমি গাড়িতে বসে আছি। তিনি বলেন, তুমি এদিকে এসো। যখন সে সেখানে আসে তো তিনি হাত ধরে টেনে নেন, বলেন, এসো না, তুমিও নাচ করো। বন্ধুরা, সে বলে, না, আমি কি করে নাচ করতে পারি, আমি তো জানিই না। আর তারপর সে বন্ধুরা সেখান থেকে চলে আসে, এসে দাঁড়িয়ে থাকে, বলে, যখন ভিতরে আসার সুযোগ পেলামই, তো চলো নাচই দেখে নি কেমন এখানকার লোক নাচ করে। যদিও সে প্রত্যেকটি পার্টিতে বাইরেই থাকত, কিন্তু যখন সে দেখে যে এই যে ২ জন লোক তারা রিয়ার আশপাশেই ঘুরছে আর তার সঙ্গে জোর করে নাচ করার চেষ্টা করছে, রিয়া রাহুলের দিকে তাকান আর ইশারা করেন যে জানি না এই ২ জন কে আর কেমনভাবে এইরকম করছে। তো সেও ভাবে যে হয়তো রিয়ার খারাপ লাগছে, তো সে চলে যায়। আর যেই তার সামনে যায়, অর্থাৎ নাচ করার জন্যে, যে আমি এদের সঙ্গে নাচ করব, তো হয়তো এরা ২ জন পিছু ছাড়বে, তো যেই তিনি তাকে দেখেন খুশি হয়ে ওঠেন, তার হাত ধরে নেন, তার কোমরে হাত রেখে তিনি নাচ করতে শুরু করেন। আর এই জিনিসটা সেই ২ জন লোকের খুব খারাপ লাগে। তারা ভাবে, ইয়ার বলো তো, এই শালা ড্রাইভার হয়ে আর এই রকমভাবে ম্যাডামের সঙ্গে নাচ করছে, আর আমাদের এ ভাব দিচ্ছে না, আমরাও তো এরই লেভেলের। বন্ধুরা, তারা রাহুলকে মারতে শুরু করে, তাকে জমিতে ফেলে দেয়, তার ওপর ভেঙে পড়ে। এখন ড্যান্স পার্টি থামিয়ে যায়। সব লোক, কি হলো, কি হলো? রিয়া বলেন, এইটা কি বদতমিজি, আপনারা কেন একে মারছেন বেচারাকে? তারা বলে, এইটা ড্রাইভারের মতো থাকা উচিত, এর সাহস কি করে হলো আমাদের মাঝে আসার? তিনি বলেন, তো কি হলো? আর এরপর তিনি তাকে গাড়িতে নিয়ে যান আর বলেন যে আমি গিয়ে ভিতরে দেখছি, আর তুমি এই কথায় খারাপ মনে করো না। তাকে নিজে থেকে সরি বলেন, ভিতরে যান, বলেন আমি গিয়ে সেই ২ জনকেই এখনই বোঝাচ্ছি
পৌঁছাচ্ছি, জানাচ্ছি, তার সামনে নানা ডিঙি মেরে যান। কিন্তু বন্ধুরা, ভিতরে যাওয়ার পর তিনি ভুলে যান যে তিনি কি করতে এসেছিলেন, আর তিনি নাচ করেন। ২-৩ ঘন্টা আরও কেটে যায়। যখন সকালের ৪-৫টা বাজতে যাচ্ছিল, তারপর তিনি আসেন, পার্টি শেষ হয়, নেশায় আচ্ছন্ন হয়ে বলেন, এবার চলো রাহুল, বাড়ি চলি। সে গাড়ি চালিয়ে চলে তো যায়, কিন্তু সেই সময় তার খুব রাগ আসছিল। পরের দিন সে বলে যে, ম্যাডাম, আমি যাচ্ছি এবার এখান থেকে, আমি আপনার চাকরি করতে পারবো না। তিনি বলেন, কেন, এমন কেন বলছো? সে বলে, কেন না বলি, আর কি আমার কোনো সম্মান নেই, কি আমার কোনো ঈমান নেই, কি আমি পয়সার জন্য বিক্রি হয়ে গেছি? আর সেই লোকগুলো আমাকে মারল, আপনি গেলেন তাদের বোঝাতে, আর তারপর আপনি নিজে সেখানে গিয়ে হারিয়ে গেলেন। আপনি এলেন ২-৩ ঘন্টা পর, যখন আপনার মন ভরে গেল, খাওয়া দাওয়া থেকে আপনি ফুরসাদ পেলেন, তখন তো আপনি আমার পক্ষ থেকে কিছু বলবেন। আর এরপর সে অনেক কিছু বলে দেয়। রিয়া এরপর কোনো জবাব দেন না, শুধু প্লিজ প্লিজ সরি ইত্যাদি বলতে শুরু করেন, কিন্তু সে মানল না। এখন বন্ধুরা, রাহুল রিয়ার জন্য কতটা জরুরি ছিল, তিনি তার উপর ততটা ভরসা করতেন, এটা তিনি ভালো করে জানতেন। কারণ একবার তার বিদেশ সিঙ্গাপুর ঘুরতে যাওয়া হলো, তো তিনি রাহুলকে বললেন যে, রাহুল, আমার সঙ্গে সিঙ্গাপুর চলবে? সে বলে, কিসের জন্য, আমার কি কাজ আছে সেখানে? তিনি বলেন, ঘুরতে যাব, ১০ থেকে ১৫ দিন ঘুরে আসব। সে বলে, না, আমি যাব না, আর আমার ভয় লাগে ভাই বিদেশে যেতে। তিনি বলেন, আরে কিছু হবে না, যাই হোক, কোনো কথা নেই, তুমি না যাও তো আমি সেই ৩ জনের মধ্যে কাউকে নিয়ে চলে যাব। এখন যে অন্য চাকররা ছিল বন্ধুরা, কেউ তার কুকুর পুষত, কেউ তার ঘর দেখত, কেউ বাগান ইত্যাদি, তগের গাছ ইত্যাদি দেখত। তো এই রকমভাবে রিয়ার লাখো টাকা মাইনে ছিল, তো তার কোনো সমস্যা ছিল না। এখন সেই ৩ জন লোককে ডাকেন যে অন্য চাকররা ছিল, তাদের বলেন যে, ভাই, আমার সঙ্গে সিঙ্গাপুর কে চলবে? সেই ৩ জন বলে, ম্যাডাম, আমি চলবো, আমি চলবো, আমি চলবো, তৈরি হয়ে যায়। আর তিনি বলেন, ঠিক আছে, আমি জানাবো। এরপর তাদের পাঠিয়ে দেন, বলেন, দেখলে, এখন তুমি না যাও তো এই লোকগুলো সঙ্গে সঙ্গে চলে যাবে। সে বলে, হ্যাঁ, তো নিয়ে যাও, আমি কোনোটা মনা করছি। কিন্তু তিনি তাকে বসিয়ে দেন, শান্তভাবে বোঝান, বলেন, আরে তুমি মানুষ ন, দেবতা, এমন তেমন, তোমার থেকে ভালো কেউ নেই। তাকে মাস্কা লাগান, সেও গদগদ হয়ে যায়, আর শেষে নিজের বাবা মাকে ফোন করে। তারা বলেন, ঠিক আছে, সিঙ্গাপুর চলে যা, কি অসুবিধা আছে? ম্যাডামের সঙ্গে সে বন্ধুরা চলে যায়। কিন্তু যখন যাচ্ছিল তো নিজের গাড়ি নিয়ে এরা যায় না, যে যখন ১৫ দিন থাকতে হবে তো কোথায় এটাকে পার্কিংয়ে দাঁড় করাবে? একটি ট্যাক্সি ডাকে, আর এরপর তাতে বসে তারা এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। যে ড্রাইভার ছিল তার পাশের সিটে রাহুল বসেছিল, পিছনে রিয়া বসেছিলেন। সে মাঝের কাঁচ দিয়ে বারবার রিয়াকে নিহার করছিল, তার খুবসুরতিকে নিহার করছিল। আর এই কথাটা রাহুল দেখতে পায়। দেখতে দেখতে যখন বিরক্ত হয়ে যায় তো বলে, কেন ভাই, তুমি কি কখনো মানুষ দেখনি কি? সামনে দেখ, পিছনে কি দেখছ? এখন কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো? তো সে বলে, তোকে কি করে জানালো যে আমি পিছনে কি দেখছি? আরে ভাই, আমি রাস্তায় দেখছি। তো এইটা বলে রাহুল যে, আমিও ড্রাইভার, আর এই রকমভাবে তুই ম্যাডামকে নিহার করছিস, কখনো দেখিসনি কি মানুষ? এখন বন্ধুরা ঝগড়া করে নেয় রিয়ার জন্য। রিয়া বলেন, কি হলো, যদি দেখছে তো তোমার কি মানে? বন্ধুরা, সে বলে, গাড়ি থামা, নেমে যায়। সে বলে, আমি যাব না। এখন রিয়া বন্ধুরা নিজের মাথা পিটে নেন, বলেন, আমি তোমাকে নিজের সাহায্যের জন্য নিয়ে যাচ্ছি, যে তুমি আমাকে সেখানে সাহায্য করবে, আমাকে সামলাবে, কিন্তু মনে হচ্ছে যে আমাকে তোমাকেই সামলাতে হবে। সেখানে যদি তুমি ঝগড়া করে নিলে সিঙ্গাপুরে, তো এখানে জেলে চলে যাবে, তারপর আসতেও পারবে না। ইয়ার, তুমি এই রকম করছো? তো সে বলে, হ্যাঁ, তো আমি যাচ্ছি কোথায়, যাও তুমি। কিন্তু বন্ধুরা আবার তাকে মানান, কারণ তিনি বুঝে যান যে এই লোকটা ভালো, আর এটাই তার সঙ্গে যখন পর্যন্ত থাকবে তখন পর্যন্ত তার কিছু হবে না। তারপর সে বন্ধুরা বলেন যে, আরে চলো, মেনে নাও। সে বলে, ঠিক আছে, আমি এই গাড়িতে যাব না, অন্য গাড়ি করো। অন্য ট্যাক্সি করা হয়, তারপর এরপর সে এয়ারপোর্ট যায়। তো এই রকমভাবে বন্ধুরা কখনো কখনো সে সনকা যেত, আর এই সব জিনিসই রিয়াকে ভালো লাগত, যে চলো, অন্তত আমার সঙ্গে থাকবে, ভরসার মানুষ, কখনো এই যে এর থেকে আমার বিপদ হবে না। তো সেই কারণে বন্ধুরা, যখন সে সেই দিন যেতে শুরু করে, সব ছেড়ে ছাড়ে, তো তিনি ইমোশন হয়ে যান, কাঁদতে শুরু করেন, বলেন, রাহুল, তুমি চলে যাবে তো আমি কি করে থাকব? আমার কি হবে? প্লিজ আমার উপর দয়া করো, আমার কেউ নেই, আমার বাবা মা চলে গেলেন, আমার কাকা জেঠু দাদু সব কিছু আমাকে ছেড়ে দিলেন, আর আমি কি আমি এতই খারাপ? আবার তিনি কাঁদতে শুরু করেন। কিন্তু বন্ধুরা, আজ সে মানেন না, বলেন, আমি থামব না, আমি চলে যাব। এরপর বন্ধুরা সে চলেই যায়। যাওয়ার পর ১ বছর কেটে যায়, ২০২৪-২৫ চলে আসে। আর সেই সময় বন্ধুরা তার পয়সার খুব দরকার অনুভব হয়, কারণ যখন গ্রামে যায় তো তার বাবাজির মৃত্যু হয়ে যায় রোগের কারণে, কাজ ইত্যাদি মেলে না।
তো খুব বিরক্ত হয়ে যায়। সে ভাবে যে আর ম্যাডাম যে ছিল খারাপ ছিল না, আর কারোর চুরি বেইমানি করত না, নিজের জীবন নিজের হিসাবে বাঁচছিল। আর আমি কি, আমাকে কি জানা, আমি আর কম পড়াশোনা জানা মানুষ, আমি সেই লেভেলটাকে বুঝতে পারিনি। হয়তো সেই কারণে আমার সেই সব জিনিস খারাপ লাগত। তো আমার যাওয়া উচিত একবার ম্যাডামের কাছে, কি জানা আমাকে কাজে রেখে দেয়। এখন বন্ধুরা, যদিও কিছুদিন পর্যন্ত তিনি তাকে কল করতে থাকলেন, সে নিজে থেকেই তার কল ব্লক করে দিয়েছিল যে যাতে সেখানে কাজে যেতে না হয়। কিন্তু যখন বিরক্ত হয়ে যায় তো তারপর সে উত্তরপ্রদেশ থেকে মুম্বাই যায়। আজমগড়ে সে থাকত, তো সেখান থেকে সে মুম্বাই যায় আর রিয়া ম্যাডামের বাড়ি যায়। সেখানে যখন যায় তো বন্ধুরা অন্যই দৃশ্য ছিল। কোনো চাকর নেই, কোনো বাকর নেই, শুধু একটা কুকুর ছিল। আগে ৫-৬টা কুকুর ছিল, এখন একটাই বেঁচে ছিল, আর যে রিয়া তিনি ঘরে বসেছিলেন। এখন বন্ধুরা, যেই রিয়া রাহুলকে দেখেন তো তার চোখে জল এসে যায়। বলেন, রাহুল, তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? কেন এলে? মরে যেতাম তখন আসতে। আর আমি তোমাকে মানুষ নয় দেবতা মনে করতাম, কিন্তু তুমিও সাধারণ মানুষের মতো বেরোলে। সে এসে বসে যায়, বলে, ম্যাডাম, আমি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আমার একটু খারাপ লেগে গিয়েছিল, কিন্তু আমিও খুব বিরক্ত আছি, কাজকর্ম নেই, বাবার মৃত্যু হয়ে গেছে, খুব সমস্যা আছে পয়সার। যদি আপনি কাজে রেখে দেন তো আমি আর আপনাকে কিছু বলবো না। এখন বন্ধুরা, এতটুকু শোনার পর যে রিয়া, তিনি তার হাত ধরে নেন, তাকে গলায় লাগিয়ে নেন, বলেন, পাগল, আমি যে কোথায় যে তোকে কিছু বলছি, আমি তো তোর অপেক্ষা করছিলাম, আজ তুই আমার সঙ্গেই থাক, আর আমার তোর খুব দরকার, কারণ আজকাল আমি সত্যিই খুব বিরক্ত আছি। বন্ধুরা, রিয়া যে ছিল খুব বেশি নেশা করার কারণে, পানভোজন করার কারণে তার লিভার বন্ধুরা ড্যামেজ হয়ে গিয়েছিল, তার খুব বেশি সমস্যা শুরু হয়ে গিয়েছিল, তার সুগারও হয়ে গিয়েছিল। এখন ৩০-৩১ বছর বয়সে তার সুগার হয়ে গিয়েছিল। তিনি বলেন যে, রাহুল, যতটা আমি খুলে বাঁচছিলাম ততগুলো আমার পাখনা কেটে দিয়েছেন ঈশ্বর, আর আজ আমি এই রকমভাবে আছি যে ঔষধ ছাড়া আমি চলতে পারি না, নিজের অফিসে যে কোষ্টে অফিসে যেতে পারি। এখন বন্ধুরা, এতটুকু শোনার পর যে রাহুল, সেও খুব দুঃখ প্রকাশ করে যে না, তাকে ছেলে জ্বালা উচিত ছিল না। যাই হোক, রাহুল বন্ধুরা রিয়ার কাছে চাকরি করতে শুরু করে। কিন্তু এখন এই লোকদের মালকিন আর চাকরের মতো কোনো আচরণ ছিল না। দুজন বন্ধুর মতো, একটি পার্টনারের মতো থাকতে শুরু করেন, একে অপরের দুঃখ সুখের সঙ্গী ছিলেন। এখনও যে রিয়া তার প্রমোশন হয়ে গিয়েছিল, খুব বেশি তাকে পয়সা মিলত, কিন্তু এখন তার দিন দুনিয়াতে কোনো আগ্রহ ছিল না। তিনি যে পার্টি থেকে তিনি গত কিছু মাস ধরে দূরেই থাকতেন, আর এই কথাটা রাহুলের খুব ভালো লাগল। আর না জানি কবে বন্ধুরা এই দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। রিয়া একদিন রাহুলকে বললেন, রাহুল, এমন কি হতে পারে না যে আমরা দুজন আগামী জীবনটা একসঙ্গে কাটাই? সে বলে, ম্যাডাম, কি কথা বলছেন আপনি? তিনি বলেন, আমি খুব ঠিক বলছি, যা কিছু বলছি ভেবেচিন্তে বলছি, আর জীবনে কিছু নেই, আর আমরা দুজন যে একসঙ্গে এত বছর ধরে একে অপরকে জানি, তো একে অপরের সঙ্গে থাকব আর শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকব। বন্ধুরা, যে রাহুল ছিল সে মেনে যায়, আর এরপর দুজন সাধারণ রূপে একটি মন্দিরে বিয়ে করে নেন। বন্ধুরা, স্বামী স্ত্রীর রূপে দুজন থাকতে শুরু করলেন, আর এখনও সম্প্রতি সেই দুজনের একটি ছেলে জন্মালো। আর বন্ধুরা, এই লোকগুলো ২০২৪ থেকে নিয়ে আজ পর্যন্ত খুব সুখী আছেন, খুব দারুণভাবে থাকছেন, আর আশা আছে যে আগামীতেও সুখী থাকবেন। ঈশ্বর থেকে তাদের জন্য দোয়া করি। বন্ধুরা, এই গল্পটা যে নিজে রিয়া পাঠিয়েছিলেন যে এই রকম আমার গল্প, এমন অনেক মেয়ে আছে যারা একাকী জীবন বাঁচছে, অনেক মহিলা আছে যারা নিজের মতো করে বাঁচছে, না শুধু পুরুষ আছে বরং মহিলারাও আছে। তো বন্ধুরা, তাদের মধ্যে রিয়ার গল্প ছিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এই প্রকার গল্পের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিকে লাইক করেননি এখনও পর্যন্ত তো লাইক করে দিন। আবার দেখা হবে পরের ভিডিওতে।